বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। বিভক্তি ও হতাশা কাটাতে দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান। দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। জুলাই বিপ্লবে পাওয়া পরিবর্তন এগিয়ে নিতে ভূমিকা রাখার তাগিদ। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হল রেমিটেন্স। সংলাপে মাইল ফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিএসি। সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজনদের। প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টিসদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি। বলতে পারবেন যে একটা মাইল ফলক ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি। শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রধান তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, জুলাই হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত। খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী ইউপিডিএফ সংঘর্ষে বেশ কয়েকজন আহত। পাহাড়ি বাঙালি বিরোধে নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য উপদেষ্টার। ব্যবসায়ীদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার বন্ধের আহ্বান উপদেষ্টার। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ, সেমিনারে বললেন বক্তারা। দুর্গোৎসবের মহাষষ্ঠীতে চলছে সন্ধ্যা পূজা। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা, আনন্দময়ীর আগমনে ভক্তদের উচ্ছ্বাস। আমরা সব ধর্মের সবাই মিলেমিশে একসঙ্গে যেন সব পূজা উদযাপন করতে পারি। ছেলে মেয়ে, স্বামী, সন্তান, সংসার এবং দেশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। 1 বছর ধরে প্রত্যাশা করি যে মা আসবে আসবে আসবে, এই 5 দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও জনমনে খুব বেশি প্রভাব পড়েনি। দলটি খুবই সংগঠিত হলেও ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে মত বিএনপি মহাসচিবের। নিউ ইয়র্ক থেকে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। ঢাকা থেকে লন্ডন কিংবা নিউ ইয়র্ক সবখানেই বাংলাদেশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত রাজনীতি। আর সেই রাজনীতির আলোচনায়
সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এখন নির্বাচন প্রসঙ্গ। ভোট কিংবা জোটের সেই সমীকরণে বিএনপির পাশাপাশি উঠে আসছে জামায়াত ইসলামীর নামও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে চায় বিএনপি। এ লক্ষ্যে 50% বেশি সাংগঠনিক জেলায় কাউন্সিল করেছে দলটি। ঢেলে সাজানো হচ্ছে ড্যাব, অ্যাবের মতো বিএনপির প্রধান পেশাজীবী সংগঠনগুলো। এতে তৃণমূলে চাঙ্গাভাবে পেলেও অন্তর্বিরোধে ধরাশায়ী দেশের অন্যতম বৃহত্তম এই দল। এছাড়া দীর্ঘদিন কমিটি না থাকায় ঢিমে তালে চলছে বিএনপির 11টি অঙ্গ সহযোগী সংগঠন। এতে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে বাড়ছে হতাশা, অপরাধে জড়িয়ে পড়ছেন কেউ কেউ। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। ইউনিয়ন উপজেলার পর এখন উৎসবমুখর পরিবেশে জেলায় জেলায় হচ্ছে বিএনপির কাউন্সিল। দীর্ঘ 1.5 দশকে যেসব জেলায় বিএনপির আন্দোলনের আঁচ পড়েনি, সেখানেও দলীয় আয়োজনে এখন লোকে লোকারণ্য। গত কয়েক মাসে বিএনপির 82টি সাংগঠনিক জেলার অন্তত 50% কাউন্সিল হলেও ঘুরে ফিরে পুরাতনরা রয়েছেন নেতৃত্বে। এতে কাউন্সিলের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন বিএনপির অভ্যন্তরে। এদিকে ভোটের বাক্স ছিনতাইয়ের ঘটনায় ফলাফল বাতিল হয় পিরোজপুরে। যদিও সাংগঠনিক তৎপরতার ঢেউ লেগেছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনেও। কাউন্সিলের মাধ্যমে চিকিৎসকদের সংগঠন ড্যাবের কমিটি হলেও প্রকৌশলীদের সংগঠন অ্যাবের কমিটিতে বিএনপি গুরুত্ব দেয় দীর্ঘদিনের প্রবাসী ও নিষ্ক্রিয় থাকা প্রকৌশলীদের। অথচ হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন বিএনপি রাজনীতির কারণে সরকারি চাকরি হারান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানে। তবুও তার জায়গা হয়নি অ্যাবের কমিটিতে। অনেক সুবিধাবাদী যারা দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র যাদের সম্পৃক্ততা ছিল না এবং যারা ফেসিবাদের সুবিধা গ্রহণকারী ছিল, তাদের অনেকের নাম সেখানে আছে। আর কি ত্যাগ স্বীকার করলে এবে আমার নাম থাকতে পারে? তাই প্রশ্ন উঠেছে, ভোটের আগে সাংগঠনিক তৎপরতা বিএনপিকে কি শক্তিশালী করছে নাকি অভ্যন্তরে বিভক্তি বাড়াচ্ছে? এ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি বিএনপির এই নেতা। রাষ্ট্রীয় পর্যায়ে যখন নির্বাচন হয়, কেউ জেতে কেউ হারে, যে হারে তার মন খারাপ হয়, কিন্তু মেনে নিতে হয়। এটাই তো হচ্ছে ডেমোক্রেটিক নর্মস ভ্যালু। ছোট লেভেলের কোনো দিক দিয়ে কেউ ঢুকে যেতে পারে, এটা তো এমন না 200 কোটি টাকা পাচার করেছে এই ধরনের অপরাধী তাকে এর মধ্যে নেওয়া হয়েছে, কোথাও কোথাও ব্যতিক্রম হয়েছে। এছাড়াও নির্বাচনের বাকি মাত্র 4 মাস, অথচ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর স্থবিরতা কাটানোর উদ্যোগ নেই বিএনপিতে। মুক্তিযোদ্ধা ও শ্রমিক দলের মতো সংগঠনগুলোর কমিটির মেয়াদ পার হয়েছে প্রায় অর্ধযুগ আগে। দীর্ঘদিন এই কমিটিকে নিয়ে আর কোনো কথা হচ্ছে না। অনেক কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সফলতার দিকে নিয়ে আসতে হলে এই যে সাংগঠনিক যে বন্ধাত্ব আছে এটা দূর করতে হবে, নতুন কমিটি দিতে হবে। তফসিল ঘোষণার আগে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বিএনপি, এমন আশঙ্কা বিশ্লেষকদের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জামায়াত ইসলামের সাথে বৈঠক করেছে। দুপুরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের কার্যালয়ে বৈঠক হয় 4 সদস্যের প্রতিনিধি দলের। পরে ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, ইউর প্রতিনিধি দল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছে। এরই ধারাবাহিকতায় জামায়াত আমিরের সাথেও দেখা করেছে। প্রতিনিধি দলটি জানিয়েছে 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগিতাও চান জামায়াতের আমির। জুলাই সনদের ভিত্তিতে জামায়াতের নির্বাচন যেতে চায় বলে ইইউ প্রতিনিধি দলকে জানান ডাক্তার শফিক। ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন। ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন। আমির জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন,
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জানান, জুলাই বিপ্লবে পাওয়া পরিবর্তন এগিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এনআরবি কানেক্ট ডে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের করতালি আর স্লোগানে সিক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। ভাষণে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। প্রফেসর ইউনূস জানান, 1 বছর আগে কি পরিস্থিতিতে তাকে সরকার গঠন করতে হয়েছিল এবং এখন চলছে দেশ পুনর্গঠনের কাজ। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া। পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সরকার প্রধান বলেন, প্রবাসীরা যেখানেই থাকুক না কেন দেশের জন্য তাদের অবদান অতুলনীয়। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো ওকে রেমিটেন্স। এই বাংলা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহে 21% বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথা। আঞ্চলিক অর্থনীতি, তাদের এই যে সীমাবদ্ধতা, দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও বড় হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনীতির প্রতি বিরাট গতি সঞ্চার হবে। জাতিসংঘ অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও তার পাশে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা জানান, বাংলাদেশ প্রসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসল একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে একই একটা বিষয়ে, বাংলাদেশের বিষয়ে, সবার আগে বাংলাদেশ, এটাই হোক আমাদের। এই অভ্যুত্থানে আপনি কোনো সিঙ্গেল একক কোনো নেতৃত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এর আগে আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডাক্তার নাকিবুর রহমান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মিশনের কোনো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন, আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিএসির। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন। নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে, কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টিদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি। বলতে পারবেন যে একটা মাইল ফলক
ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি আগে ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ আমরা। সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়, ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন। নারীদের জন্য 33% আসন রাখারও দাবি ওঠে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে, এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা, তাদের সাথেও মতবিনিময় করেন সিইসি। আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। উপাচার্যদের কথায় উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা। নির্বাচনের সময় গুজব ঠেকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা। তারা অলরেডি বলতে শুরু করেছেন যে কিভাবে এআই ইত্যাদি এই নির্বাচনের উপরে প্রভাব ফেলতে পারে। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন প্রসিকিউশনের হাতে আসা জুলাই গণহত্যার কয়েকটি ভিডিও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভিডিও প্রদর্শন করা হয়। পর্দায় যখন ছাত্র জনতা হত্যার নির্মম দৃশ্য ভেসে ওঠে, তখন এজলাস জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী, সাক্ষী সহ সবার চোখে জমে ওঠে অশ্রু। কাঠগড়ায় বসা আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ মামুনও এড়াতে পারেননি সেই আবেগ। হয়তো পাপবোধ চেপে ধরেছিল, কাপা হাতে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। সাভারে আসাবুল ইয়ামিন, আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া, ফার্মগেটে গোলাম নাফিজ কিংবা চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা এবং যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ একে একে দেখানো হয় ভয়াল জুলাই আগস্টের 17টি ভিডিও চিত্র। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান। এর মধ্যে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ফুটেজ নিয়ে তৈরি হয় বিতর্ক। শেখ হাসিনার পক্ষের আইনজীবী দাবি করেন এমন কোনো দৃশ্য চোখে পড়ছে না। পরে আবার সেই অংশ চালানো হয় আদালতে। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী, 54তম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। প্রসিকিউশন বলছে এই ভিডিও চিত্রগুলো প্রমাণ করছে জুলাই হত্যাযজ্ঞ ছিল সম্পূর্ণ পরিকল্পিত। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে, তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা। একই দিনে প্রয়াত লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও 5টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এখনো অশান্ত খাগড়াছড়ি। গুইমারায় দুষ্কৃতকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। দুপুরে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনায় মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর ও হামলা চালানো হয় রামসু বাজারে। দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাও ঘটে। এরপর জারি করা হয় 144 ধারা।
অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো 140 ধারার নাম শুনলেই লোকজন কত থেকে বের হতো, দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিনটা ততটুকু এই তো 140 ধারা। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা। আপনারা পুরো বিষয়কে কেন্দ্র করে যদি আন্দোলন করেন, মিছিল করেন, ইস্যু চেঞ্জ করবেন না, ইস্যু চেঞ্জ করে শান্তিপ্রিয় এখানকার বাঙালি পাহাড়িদের পরশমিত করবেন না। যৌথবাহিনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শান্তি ফিরে আসবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় 3 জনকে। আইনের আওতায় নিয়ে এসেছি। আলোচিত জনের কথা আসছে, ভিকটিমও কারোর কথা বলতে পারে না। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের। সবাই খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। আমি পাহাড়ি, আমি বাঙালি, এ ধরনের মন মানসিকতা ছিল না। আমরা এখনো কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো আমরা ধরে রাখছি। শনিবার জেলা সদর ও পৌর এলাকায় 144 ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। শুরু হলো শারদীয় দুর্গোৎসব এবং আমরা রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের এখনকার আয়োজন সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত অপেক্ষা করছেন। শান্ত, সকাল থেকেই তো মহাষষ্ঠীর নানা আয়োজন চলছে, সন্ধ্যার পরে কি কি আনুষ্ঠানিকতা আছে কিংবা চলছে একটু জানাবেন। বৃষ্টি, মহাষষ্ঠীর মূল আয়োজন কিন্তু সন্ধ্যার পরপরই, অর্থাৎ সন্ধ্যা যে পূজা, সেই পূজার আনুষ্ঠানিকতা কিন্তু এখন চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে ঢাক ঢোল বাদ্যে সাথে এখানে যারা নারী সদস্য রয়েছেন তারা কিন্তু দেবীর অধিবাস অর্থাৎ দেবী দুর্গার যে প্রতিমা বা ঘট অথবা কলাবউ, সেই কলাবউয়ের যে প্রতিস্থাপন সেটি কিন্তু সম্পন্ন করেছেন এবং বোধনের প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। অর্থাৎ বেলগাছ বা ঘটের নিকটে দেবীর যে চেতনাকে আমন্ত্রণ জানানো, সেই প্রক্রিয়া এখন চলছে। আমরা এখানে মূল যে পুরোহিত তাকে কিন্তু দেখছি যে তিনি তার যে আনুষ্ঠানিকতার জন্য যে উপাদানগুলো সেগুলো নিয়ে কিন্তু এখানে ইতিমধ্যেই বসেছেন। তিনি তার যে পূজা যে কার্যক্রম সেটি কিন্তু এখন তিনি এখানে শুরু করবেন। অর্থাৎ এখানে দেবীর যেই আমন্ত্রণ জানানো বা অধিবাসের যে মন্ত্রপাঠ, সেটি এখন মন্ত্রপাঠের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এখানে তার যে উপাদানগুলো রয়েছে সেগুলো ফুল, ধূপ, দীপ, চন্দন, দই, দুধ এবং ফল, এগুলো নিয়ে দেবীকে নিবেদন করা হবে এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্ত্রপাঠ করবেন। সেই মন্ত্রপাঠের যে বিষয়গুলো রয়েছে, যেমন বোধন মন্ত্র রয়েছে, অধিবাস মন্ত্র রয়েছে, আমন্ত্রণ মন্ত্র রয়েছে, পূর্বাশ্চরণ মন্ত্র রয়েছে, দুর্গা সূক্ত রয়েছে, চণ্ডীপাঠ রয়েছে এবং সবশেষ অপরাজিতা পূজার মন্ত্র রয়েছে। এবং তারপর পরই আরতি অনুষ্ঠিত হবে এবং আরতির পরপরই তিনি কিন্তু যেই উপস্থিত যে এখানে পুণ্যার্থীরা রয়েছেন তাদের মাঝে কিন্তু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করবেন। একই সাথে বলতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এসেছেন, যেহেতু মহাষষ্ঠী, সেই আয়োজনকে তারা সমবেতভাবে উদযাপন করছেন। দেখছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি শান্ত আপনাকে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের উপর। রাজধানীতে গণমাধ্যম নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। আর অন্য আলোচকদের দাবি, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ।
খুবই ইম্পর্টেন্ট, সব দলের মধ্যে ইম্পর্টেন্ট। সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে তথ্য উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। অথবা যদি সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় সাংবাদিক সুরক্ষায় কোনো সরকারি পদক্ষেপ নেয় না, বরং গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে, এমন দাবি আলোচকদের। গণমাধ্যমের প্রধান শক্তি হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু আমাদের গণমাধ্যমের একাংশের বা বৃহৎ অংশের ব্যতিক্রম তো অবশ্যই আছে। এখন যে ইউনিয়নগুলো আছে, এখন যে প্রেস ক্লাব আছে, এই ইউনিয়ন, এই প্রেস ক্লাব আমাকে রিপ্রেজেন্ট করে না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। এই ফ্যাসিবাদ কায়েম করার পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে মিডিয়া। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান। অঙ্গীকার করেছেন যে তারা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। মতামত এবং সংবাদ এই দুয়ের মধ্যে ফারাক করতে হবে, সংবাদটা যেন নিরপেক্ষ হয়। তথ্য উপদেষ্টা বলেন, আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়। আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। কাজ স্লো হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো চাইলে অন্তর্বর্তী সরকারের যাত্রা আরো সহজ করতে পারত মন্তব্য করে এই উপদেষ্টা অভিযোগ করেন, বরং নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে দলগুলো সরকারকে অসহযোগিতা করছে। আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয়, প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। গণমাধ্যম মালিকদের ব্যবসায়িক স্বার্থ থেকে সরে আসার আহ্বানও জানান তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুলভ, সাশ্রয়ী এবং বিশেষ, এই 3 ক্যাটাগরিতে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ন্যূনতম সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। বিমান ভাড়া কমায় আগের বছরের তুলনায় খরচ কমেছে, আর এবার বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজও ঘোষণা করেছে সরকার। আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজের সম্ভাব্য তারিখ ধরে গত 27 জুলাই থেকে শুরু হয় হজের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে 12 অক্টোবর পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়, যার একটি বিশেষ প্যাকেজ, অন্য দুটি যথাক্রমে সুলভ এবং সাশ্রয়ী। এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি, কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শুকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমিয়ে 1,54,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কমেছে প্যাকেজের দামও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয়, তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয়। খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। এর বাইরে আরও 2টি প্যাকেজে হজে নিতে পারবেন তারা। বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার 76 করবেন, 5 স্টার হোটেল রাখবেন, নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছরের 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিসা ইস্যু কার্যক্রম। 18 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।
এবার 70 হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। যেতে পারবেন না গুরুতর অসুস্থ কেউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুর দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুর 12টার দিকে ভবনটি ঘিরে রাখে যৌথ বাহিনী। প্রথমে ভবনটির পার্কিংয়ে লুকিয়ে রাখা 6টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। ভবনের ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে। কি কারণে এই অভিযান সে বিষয়ে সুনির্দিষ্ট কিছুই জানায়নি যৌথ বাহিনী। দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক বাড়িতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো অপচেষ্টার বিষয়ে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে পূজার উৎসব উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি বলেছেন, আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। সকল ধর্ম মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। ঢাকা মহানগরের 254টি মন্দিরের মধ্যে 89টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ডিএমপি। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, গেল বছরের তুলনায় এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত। তিনি আশা প্রকাশ করেন পূজার সময় নিরাপত্তাজনিত সমস্যা হবে না। বলেন, দুষ্কৃতকারীরা যাতে কোনো কুমতলব আঁটতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও সচেতন থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিতের প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি সেশনে 11 থেকে 50 জন করে সর্বমোট 2200 জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি। আর কিছুক্ষণ পরে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এবং এই ফাইনাল কভার করতে দুবাইয়ে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রঞ্জন, গত কয়েকটি ম্যাচ একপেশে হলেও দু দলের মহারণ দেখতে তো নিশ্চয়ই দর্শকরা মুখে আছে। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি পরিস্থিতি, দর্শক তো টিকিট সোল্ড আউট অনেক আগেই। টিকিটের জন্য আমরা যে দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের বাইরে, সেখানে এসেও দর্শকরা বলছেন যে টিকিট আছে কিনা আমাদের কাছে। তো টিকিটের চাহিদা তো স্বাভাবিকভাবেই ফাইনালে একটা অন্যরকম জায়গায় থাকে এবং ভারত পাকিস্তান যেহেতু 41 পাকিস্তানও ভালো খেলতে পারে, সুতরাং একটা ভালো ম্যাচ হবে সেটাই সবার প্রত্যাশা। ভারতীয় সমর্থকরা একটু আত্মবিশ্বাসী, স্বাভাবিকভাবে তারা যেভাবে এই টুর্নামেন্টে ক্রিকেট খেলেছে এখনো পর্যন্ত কেউই তাদের হারাতে পারেনি। তো স্বাভাবিকভাবে তাদের জায়গা থেকে তারা অনেক বেশি শক্তি সামর্থ্য নিয়ে মাঠে এসছে। সমর্থকরাও বেশি, কারণ ভারতীয় দল আগেই ফাইনাল নিশ্চিত করায় ভারতীয় সমর্থকরা কিন্তু টিকিট কেটে ফেলেছিল। পাকিস্তানি সমর্থকদের সংখ্যা অনেক অনেক কম, সেই অর্থে দেখেছি বলা যায় যে 80% 20% ইন্ডিয়া এবং পাকিস্তান। তবে ফাইনাল যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আবার পাকিস্তানের পক্ষে কথা বলে। বড় বড় যে ক্রিকেটের আসরগুলোতে যারা ফাইনালে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছে, পাকিস্তানের হয়ে যারাই খেলেছেন তারা চ্যাম্পিয়ন হয়েছেন 10 বারে 7 বার, 3 বার ভারত জিতেছে। এবং সবশেষ 2017 সালে ওডিআই ফরম্যাটে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেখানেও কিন্তু ভারত পাকিস্তানের খেলায় পাকিস্তান জয়লাভ করেছিল। তো মাঠের খেলায় আসলে যে কারো ম্যাচ হতে পারে, তবে দর্শকরা অনেক বেশি এক্সাইটেড একটা ভালো ম্যাচ দেখার জন্য। বেশি নিশ্চয়ই তাই। ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন রঞ্জন। দর্শক, আপনারা দেখছিলেন সহকর্মী রঞ্জন শান্ত যোগ দিয়েছিলেন দুবাই থেকে।
সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের, তাই তথ্য জানার অধিকার তাদের রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, দেশের 60% প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে যা গ্রহণযোগ্য নয়। রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার দিবসে আয়োজিত সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের মৌলিক অধিকার হলো প্রার্থীদের তথ্য পাওয়া। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে এই আইনের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অজ্ঞাত এক বন্দুকধারী গুলিতে 3 জন প্রাণ হারিয়েছেন, 8 জন গুরুতর আহত হয়েছে। শনিবার নর্থ ক্যারোলাইনার সাউথ পোলের একটি রেস্তোরাঁর পাশের নদীতে নৌকা নিয়ে আসেন বন্দুকধারী ওই ব্যক্তি। উপস্থিত মানুষের উপরে আচমকা এলোপাতাড়ি হামলা চালায়। এরপরে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। পাকড়াও করতে নদীতে পুলিশ তল্লাশি করে। 8 ঘন্টা খোঁজাখুঁজির পর তার বর্ণনার সাথে মিলে যায় এক ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয় মার্কিন কোস্ট গার্ডের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।